গণমাধ্যমের রোলের কথা বলছে, আপনি তো গণমাধ্যম পর্যবেক্ষণ করেন এবং বিশেষ করে আমি বলবো যে রাজনীতিও পর্যবেক্ষণ করছেন দীর্ঘদিন ধরে, শিক্ষকতা করছেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশের গণমাধ্যম যথাযথ ভূমিকা পালন করছে এইসব রিউমার যেটি ভারতের গণমাধ্যম থেকে ছড়ানো হচ্ছে? এক, দ্বিতীয়ত সরকারের তো দায়িত্ব আছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে অন্তত কিছু সত্য তথ্য সরবরাহ করা। তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য উপদেষ্টা আছে, তথ্য সচিব আছে। একাত্তর টেলিভিশন আজকেও দুটো রিপোর্ট করেছে, যেটি রিউমার স্ক্যানারের রিপোর্ট। কতগুলো এই 4 মাসে ভারতে কতগুলো সংবাদ হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে, এবং তার মধ্যে কতটি সত্য কতটি অসত্য, সরকারের দিক এবং বাংলাদেশের গণমাধ্যমের দিক যদি আপনি একটু বলেন। আমি একটু উল্টো দিকে কথা বলি এবার। আমরা এতক্ষণ আমরা কোন কোন জায়গায় ঠিক আছি সেটা বলেছি, আমরা ভুলটা কি আমাদের দেখছি। ফুয়াদ ভাই যে ইস্যুটা আনলেন, এই যে 70 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা আসলে ভারতের মিডিয়াতে গেছে। সনাতনী জাগরণী জোট ওরা কিন্তু প্রেস কনফারেন্স করে কথা বলেছেন। মিডিয়া কি গেছে তাদের কাছে যে আপনারা এই তথ্যটা হতে পারে? কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু সবকিছু উড়িয়ে দেই না। সেখানে কোর্ট প্রেমিসেসে মব হয়েছে, তার মধ্যে তারা থাকতেই পারেন। এবং তাদের অভিযোগগুলো না, আমি সরি এভাবে বলার জন্য যে আমরা এটা যাতে না করি কখনো, এটা হলে আমরা স্টেট হিসাবে ফেল করব যে ওনারা সব ভুল বলছে, মিথ্যা বলছে। আমরা কি চেক করে দেখেছি? আমি আরেকটা তথ্য দেই আপনাকে। সুনামগঞ্জে পরশু বা তার আগের দিন রাতের বেলা কোরআন অবমাননাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের বাড়ি এবং দোকানপাট ভাঙচুর হয়েছে, একটা মন্দিরেরও কিছু অংশ ভাঙচুর হয়েছে। বাংলাদেশের কোনো মিডিয়াকে আমি দীর্ঘ সময় কোনো নিউজ করতে দেখিনি। আমি ফেসবুকে বিশ্বাসযোগ্য মানুষ যাদেরকে আমি বিশ্বাস করি, এর মধ্যে এমন একজনও আছেন যিনি হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এটার ভারতের ডিসইনফরমেশনের বিরুদ্ধে, তিনিও বলছেন যে এটা ঘটছে। আমি পরে বিবিসি বাংলাতে প্রথম এই নিউজটা দেখলাম। তারা একটা ওখানে গেল, সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির ছবি তুললো, জানালো। সো তাদের জায়গায় যে সমস্যা হচ্ছে, সংকট হচ্ছে, মিডিয়ার কিন্তু সেটাও নিয়ে আসতে হবে আমি মনে করি। আমি আরেকটা জিনিস যোগ করে এই পর্যায়ে শেষ করে পরের অংশে যাচ্ছি। আমাদের মনে আছে যে এর আগে ইসকনের বিরুদ্ধে একজন মুসলিমের স্ট্যাটাস দেওয়া নিয়ে চিটং একটা ঝামেলা হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের মানুষ গিয়ে, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে উল্টো হয়েছে, তারা মুসলিম ওই ভদ্রলোকের দোকানপাট ভাঙচুর করেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা কন্ট্রোল করতে যান, তাদের উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল। 8 জন ওই অ্যাসিডে ইনজিউর্ড হয়েছে। এরপর হিন্দু সম্প্রদায়ের মানুষজন অভিযোগ করেছেন যে ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করেছে বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে। এই অভিযোগটা কি আমরা ঠিকঠাক মতো তদন্ত করেছি? আমাদের মিডিয়া কি তদন্ত করেছে? উচিত ছিল তো। সুতরাং আমরা আমাদের মিডিয়ার এই জায়গাটাও যাতে, এখন তো প্রোপাগান্ডার ওইটা এত বড় ক্ষত, এত বড় আঘাত, আমরা এগুলো বলছি, কিন্তু এইগুলো ছোট মনে হলো অ্যাপারেন্টলি সমস্যা হবে। সুনামগঞ্জের ঘটনায় যদি খুব দ্রুত আপনি কিছু মানুষকে অ্যারেস্ট করতেন, কোরআন অবমাননা করেছে সেটার জন্য আইন আছে, বিচার আছে, সব আছে। আপনি 20 জনের বাড়ি এবং দোকান ভাঙচুর করবেন, You cannot do that. এই মব তৈরি হওয়ার বিরুদ্ধে কি আপনি ব্যবস্থা নেবেন না? এবং এই ব্যবস্থাগুলো যখনই নিচ্ছেন তখনই এটা আপনি গ্লোবালিও দেখাতে পারেন যে আই ডু দ্যাট। কিন্তু ধরেন গ্লোবাল কিছু নাই, আমাদের ইন্টারন্যাশনাল চাপ নেই, তারপর আমরা যে প্রায় বলছি যে আমরা একই পরিবারের মানুষ, আমাদের ভাই বোন, তাদের উপরে কোনো অন্যায়ের ব্যবস্থা কি রাষ্ট্র আসলে এভাবেই রাষ্ট্র হয়ে ওঠে, সে ইনসাফ করে সবার প্রতি। সো মিডিয়াকে আমি অনুরোধ করবো যে তাদের সাথেও আরেকটু ইন্টারাকশন করে, তাদেরও কিন্তু আপনি আমার প্রচুর মন্তব্য পান, তাদের কিছু সংকট আছে, কিন্তু আবার যে প্রোপাগান্ডা আছে সেটাও আপনারা কিন্তু মিডিয়াতে এনে ডিবাঙ্ক করতে পারেন, তাদের সাথে অন দ্য স্পট গিয়ে কথা বলতে পারেন। আর আরেকটা জিনিস, এটার সাথে আমি একেবারেই একমত যে মিডিয়াকেও যথেষ্ট পরিমাণ ডেটা দেওয়া দরকার। আপনারা তো নিজেরা খোঁজ করে বের করবেনই, সেটা বিভিন্ন জায়গা থেকে আসা দরকার। এই ডেটাগুলোর ভিত্তিতে আপনাদের উচিত হবে এগুলো প্রোপাগেট করা। আর আমরা অফ রেকর্ড বলা একটা কথা একটু অন রেকর্ডও বলি, আমরা প্রায় বলছি এই কথাটা। বাংলাদেশের সবগুলো চ্যানেল আসলে সিরিয়াসলি ইংরেজিতে তাদের একটা নিউজ অ্যাটলিস্ট, এবং তার চাইতে জরুরি কথা অ্যানালিসিস অ্যান্ড অপিনিয়ন, এই ধরনের টক শো ইংরেজিতে অ্যারেঞ্জ করা দরকার, সো দ্যাট এগুলো আমরা গ্লোবাল কমিউনিটি, শুধু না আমরা শুধু ইউরোপ আমেরিকার কথা ভাবছি না। ধরুন ভারতের হিন্দি বলয় যেটা, যারা আসলে মূল পলিটিক্যাল ফোর্স, কলকাতায় আপনার আমার কথা যাচ্ছে, কিন্তু মূল পলিটিক্যাল ফোর্সের কাছে তো আমরা পৌঁছতে পারছি না। অন্য ভাষী, এমনকি হিন্দি ভাষীর কাছে আমরা পৌঁছতে পারছি না। আমরা শুধুমাত্র কলকাতায়, পশ্চিমবঙ্গে পৌঁছতে পারছি। সো ওদের সাথে আমরা একটু যাতে কমিউনিকেশনটা করতে পারি। ৭১ মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আমাদের সাথে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনার শেষ লাইন, মানে আমি বলবো যে 30 সেকেন্ডে আপনি যদি এই সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ,
সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি এক লাইনে যদি আপনার কোনো এটা প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশে যা যা ঘটে গেছে, চিন্ময় দাসকে ঘটনা করে একজন আইনজীবীকে যেভাবে দিনে দুপুরে রাস্তায় কুপিয়ে জবাই করার মতো খুন করা হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে 100টা মন্দির, 100টা হিন্দু মারা যায়। যদি এই ঘটনাটা ভারতে আপনি শুধু কাউন্টার চিন্তা করেন যে একটা ইন্ডিয়ান আদালতে একজন হিন্দু আইনজীবীকে কয়েকজন মুসলমান মেরে ফেলেছে, মিনিমাম কয়েক হাজার মুসলমানকে তারা মেরে ফেলতো। একই রকম ভাবে যে জায়গায় ঘটেছে চট্টগ্রামে সবচেয়ে বেশি পরিমাণ ইসলামিক দলগুলোর নেতৃত্ব, তারাও কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরিমাণ আমরা বলবো যে গত 15.5 বছরের মধ্যে বা গত 30 বছরের মধ্যে এরকম বাংলাদেশে আলেম ওলামা তারা এরকম ধৈর্যের পরিমাণ অন্য কোনো সময় দিয়েছে বলে আমার তাই না। আপনি দেখেন এই যে আমাদের আগরতলাতে যে আমাদের অ্যাম্বাসিতে অ্যাটাক হইলো, আমাদের যে পতাকা অবমাননা করলো, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন মুখী কি কোনো প্রতিবাদ মিছিল হয়েছে, কোনো মানববন্ধন হয়েছে? হয় নাই। বাংলাদেশের মানুষ পলিটিক্যালি কতটা ম্যাচিউর হয়ে গেছে, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ইসলামিক দলগুলো রাজনৈতিকভাবে কতটুকু ম্যাচিউর হয়েছে, এবং এই যে ছাত্র সংগঠন এবং যারা জনতা আছেন অনলাইনে তারা কিন্তু প্রচণ্ড পরিপক্ক আচরণ করেছেন, স্ট্যাটাস দেওয়া থেকে শুরু সব কিছুতে। আমরা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে এই বদ্বীপে, এই ডেল্টার মানুষের নিজস্ব লড়াইয়ের ইতিহাস থেকে আসছে যে আমরা ইনসাফের পক্ষের মানুষ, আমরা টলারেন্ট, আমরা সহনশীল। ইনসাফের পক্ষের মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশি মানুষ। শেষ লাইন যে শেষ লাইন হচ্ছে আমাদের সবকিছুর পরও আমাদের এই ঝুঁকি আছে। আমরা খুব টলারেন্ট হলেও ভারতে যেভাবে পুরো জনগোষ্ঠী একটা মবে পরিণত হয়েছে, 150 কোটি মানুষ মবে পরিণত হওয়া কিন্তু এটা ভয়ঙ্কর একটা আলামত কিন্তু। সো আমরা ভারতের কাছে চেষ্টা করব, আমাদের তো সহাবস্থান করতে হবে। সো তাদের সাথে কমিউনিকেশনটা আমরা বাড়াতে চাই এবং তারা যাতে না, কারণ তাদের এটা থেকে শান্ত না হলে তাদের যেমন দেশ শেষ হবে আমাদের জন্য। নিশ্চয়ই আপনি সে কথাই আমরা ঘুরে ফিরে বলবো যে অনেক কিছু পরিবর্তন করা গেলেও আমি বলবো যে আমাদের যারা প্রতিবেশী তা পরিবর্তনের সুযোগ নেই, এবং যেহেতু সুযোগ নেই সেহেতু সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের উন্নয়ন সামনের দিকে এগিয়ে যাবে এবং দুই দেশের মানুষের মধ্যে একটি সম্পর্ক, সেতুবন্ধন তৈরি হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার এবং ভারতের যে সরকার, তাদের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্ক যেমন থাকবে, তেমনি বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক সেরকমই আগামী দিনে অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে থাকবে, সেটি প্রত্যাশা করে দর্শক আজকের ৭১ মুখোমুখি অনুষ্ঠানে বিশেষ দুজন যারা মানে আমি বলবো আইনজীবী হিসেবে বা রাজনৈতিক দুইজনই অনেক গভীরে চিন্তা করেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। এবং একই রকমভাবে শিক্ষক, চিন্তক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।